সাবস্ক্রাইব করুন গোপাল দাদা টিভি, ক্লিক করুন বেল আইকন। বাবু, ও বাবু, কোথায় গেলি গো? তাড়াতাড়ি আয়, এসে তাড়াতাড়ি খেয়ে যা। অনেক তো বেলা হলো। তোর কি খিদে পায়নি নাকি? এই তো গো মা, আমাকে খেতে দাও। আমার বড্ড খিদে পেয়েছে। আমিও তোমাকে ভাবছিলাম যে এবার বলবো আমাকে খেতে দিতে, তার আগে তুমি আমাকে বলে দিলে। তাহলে দেখো, তুমি আমার মনের কথা কিরকম ভাবে বুঝে গেলে। তা বুঝবো না? আমি তো তোর মা হই। আমি সব সময় বুঝতে পারি। তা মা, দিদা বাড়িতে চলে গেছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। দিদা যখন বাড়িতে ছিল তখন বাড়িটা কি সুন্দর হইচই হতো, আর এখন এই বাড়িতে থাকতে ভালো লাগে না। দিদা যতদিন ছিল কত আনন্দ করছিলাম, হাসি মজা ঠাট্টা কত কিছু করেছিলাম, আর এখন এ সমস্ত কিছু মনে পড়লে মন খারাপ হয় আমার। কিন্তু কি আর করবি বল? তোর দিদারও তো একটা বাড়ি আছে, সেখানেও তো থাকতে হবে। সব সময় কি আর আমাদের বাড়িতে থাকলে হয়? ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তোর দিদাকে আর কদিনের জন্য আমাদের বাড়িতে আসতে বলবো। এবার খুশি তো? হ্যাঁ মা, আমি প্রচণ্ড খুশি। আর মা, দিদাকে যখন তুমি বলবে তখন তুমি বলে দেবে যে যখনই আসবে 1 সপ্তাহ না কাটিয়ে আমি যেতে দেব না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। নে, এখন তুই তাড়াতাড়ি খেয়ে নে। মা, আমি খেয়ে দিয়ে কিন্তু বাইরে একটু খেলা করতে যাব। আচ্ছা রে বাবা, তুই আগে খেয়ে নে না, তারপর সে দেখা যাবে। আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আমার জন্য রান্নাঘর থেকে 1 গ্লাস জল এনে দাও না। তা বাবা, আজ ভালো আনাজপত্র বিক্রি হয়েছে তো? নাকি কয়েকদিন আগে যেরকম কম আনাজ বিক্রি হচ্ছিল সেই রকম বিক্রি হচ্ছে? না 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 না, ভালোই বিক্রি হয়েছে। এভাবে যদি সবজি বিক্রি হয় তাহলে আমাদের ভালোভাবে অভাবের সংসার চলে যাবে। এই নাও তোমার জল, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ গো গিন্নি, দাও, বড্ড জল তেষ্টা পেয়েছে। তা বলছি, আজকাল তো বড্ড রোদ্দুর বেরোচ্ছে। তা আমাদের জমিতে যা শাক সবজি আছে সমস্ত কিছু তুলে ফেল, কারণ এই রকম রোদ্দুর দিচ্ছে, আমার মনে হচ্ছে যে বৃষ্টি হবার সম্ভাবনা আছে। স্যার, তুমি কি যে বলো না মা, এরকম একদিন রোদ্দুর উঠলে বৃষ্টি পড়লে কিচ্ছু হবে না, তুমি দেখো। আর আমাদের ফসল কাটতে হবে না। আমি যে পাড়ায় শাকসবজি বিক্রি করছি এবং যে লোকেরা আমার কাছ থেকে শাকসবজি কিনছে, তারা সমস্ত কিছু টাটকা টাটকা চাইছে। তাই তো আমি সব একেবারে শাকসবজি কেটে ফেলিনি, যাতে আমি মানুষদের টাটকা টাটকা সবজি খাওয়াতে পারি। কিন্তু বৃষ্টি এলে তো আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে, তখন তুই কি করবি? তা মা, আপনি যখন এতই ভবিষ্যৎবাণী করতে পারেন, তাহলে আপনি পাড়ার বটগাছের তলায় গিয়ে বসুন না। দেখবেন ওইখানে দুটো পয়সা ইনকাম হবে। এখানে ঘরে বসে থেকে থেকে তো ছেলের ঘাড়ে উঠে একেবারে বসে বসে অন্ন ধ্বংস করছেন। ওর থেকে যদি কিছু ভবিষ্যৎবাণী করেন মানুষের, তাহলে তো আমাদেরই লাভ হবে। দেখলি বাবা, দেখলি আমাকে কেমন তোর সামনে তোর বউ অপমান করলো, আর তুই তুই এখনো চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছিস, কিছু বলছিস না। কি আবার বলবে আমার স্বামী আমাকে? আমি আমার স্বামীকে একটা তাঁতের শাড়ি এনে দিতে বলেছি। আমার স্বামী এখনো পর্যন্ত একটা শাড়ি এনে দিতে পারলো না, সে আবার আমাকে কি বলবে? মা, তুমি চুপ করে ঘরে চলে যাও, ওটাই তোমার জন্য ভালো হবে। এইখানে থাকলেই তুমি শুধু শুধু অপমানিত হবে, তার থেকে ঘরে চলে যাও, এটাই ভালো। যাও না। কি গো, তুমি এইসব খাওয়া ছাড়ো না। তুমি যে এইসব জিনিস খাও, আমার একদম সহ্য হয় না। না গো গিন্নি, আমি এটা ছাড়তে পারবো না। ঠিক আছে, তাহলে ওইটা যখন ছাড়তেই পারবে না, তাহলে আমাকে ছেড়ে দাও। আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাব। ধুর গিন্নি, আমি তোমাকেও ছাড়তে পারবো না, আর এই হুঁকো খাওয়াটাও ছাড়তে পারবো না। আমি দুটোই একসাথে খাবো। তুমি না একেবারে যা তা, যা মুখে আসে একবারে তাই বলে যাও। তোমার সঙ্গে কথা বলাটাই আমার ভুল, খালি উল্টো পাল্টা কথা বলে।
কেন গো গিন্নি, তুমি লজ্জা পেয়ে গেলে নাকি? তা লজ্জা পাবো না? তুমি ওইভাবে বলছো, আর আমি কি এমনি এমনি শুনে থাকতে পারি? আমার তো একটু লজ্জা লাগে নাকি? বাবা, আমার লাজুক বউ গো, একেবারে একেবারে লজ্জা পেয়ে গেছে। ঠিক আছে গিন্নি, আমি আর তোমাকে বলবো না। তা বলছি, আজ রাতে কি খাবে তুমি? আমার গিন্নি আমার জন্য ভালোবেসে যেটাই রান্না করবে আমি সেটাই খাবো। ঠিক আছে, তাহলে আমি রান্না করতে গেলাম। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় এলে গো? মা, আরে একবার বাইরে বেরিয়ে এসো, দেখে যাও আমার গ্রামের কি অবস্থা আমাদের। কি হয়েছে গো? তুমি এইভাবে চেঁচামেচি করে আমাদেরকে ডাকছো কেন? কিছু হয়েছে নাকি? কি হয়েছে মানে? চারদিকটা দেখো না, গোটা গ্রামটা এবার জলে পরিপূর্ণ হয়ে গেছে। কোথায় থাকো কোথায়? আরে তাই তো গো, এ তো খুব খারাপ হয়েছে। এবার যে আমাদের কাজের জায়গা পুরো বন্ধ হয়ে গেল। তুমি যে সাইকেল নিয়ে সবজিপত্র বিক্রি করতে যেতে, সেটাও তো আর করতে যেতে পারবে না। হ্যাঁ গো গিন্নি, আমিও তো সেটাই ভাবছি। দেখলি তো তোরা, আমি বলেছিলাম এত রোদ্দুর দেখা দিচ্ছে, দেখবি প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। আর ঠিক তাই হলো। গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হলো, আর আজ সকালেই বাঁধ ভেঙে গেল। তাই বলি, মাঝে মধ্যে একটু বড়দের কথা শুনবি। সব সময় নিজে যেটা মনে করবি সেইটা নাও হতে পারে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে অত জ্ঞান দিতে হবে না। আমি বুঝে নেব যে আমি কি ভুল করেছি। তোমাকে অত জ্ঞান দিতে হবে না। চলো চলো, আমরা ঘরে যাই, গিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা ঘরে যাই, গিয়ে কিছু একটা ব্যবস্থা করি। তাহলে গিন্নি, এবার আমরা কি করব? আমরা কিচ্ছু বুঝতে পারছি না। বাঁধ ভেঙে আমাদের গ্রামে যা জল ঢুকেছে, প্রচুর পরিমাণে জল ঢুকেছে। এইভাবে যদি জল ঢুকতেই থাকে আমাদের গ্রামেতে, তাহলে তো আর 1-2 ঘন্টার মধ্যে আমাদের পুরো বাড়িটা জলের তলায় ডুবে যাবে। তখন আমরা কি করব, কি খাবো, কি পরবো, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো, আমিও তো কিছুই বুঝতে পারছি না। তবে আমার প্রচুর ভয় লাগছে জানো তো। যদি আমাদের বাড়িটা জলে ডুবে যায়, তাহলে আমরা কোথায় থাকবো? আর সব থেকে বড় কথা, আমি তো সাঁতার কাটতেও জানি না। তখন কি হবে আমার? কি রে বাবা, কিছু ভাবলি যে কি করবি না করবি এই বন্যার দিনে? এই যে চলে এলো জ্ঞান দিতে। এবার শোনো তোমার মায়ের জ্ঞান, আমি চললাম। তা মা, কি বলবে বলো? তা বলছিলাম না, এই বছর আমাদের গ্রামে বন্যা হবে। তা তুই আগে থেকেই সবজিপত্র কেটে রেখে দে না। তখন তো তুই আমার কোনো কথা শুনিসনি, তখন তুই তোর বউয়ের কথা শুনেছিলিস। এবার বোঝ ঠেলা, কি করবি তুই কর। হ্যাঁ গো মা, আমি অনেক বড় ভুল করেছি। তখন যদি তোমার কথা শুনে আমি সমস্ত ফসল কেটে রেখে দিতাম, তাহলে আমাদের আর চিন্তা করতে হতো না। আমাকে কিছু একটা করতেই হবে, না হলে এই গ্রামের মানুষগুলো খুব অসহায়ভাবে মারা যাবে। যাদের ইটের বাড়ি, তাদের না হলেও যাদের মাটির বাড়ি, তাদেরকে কিছু অন্তত সাহায্য করতেই হবে। কিন্তু কিন্তু কি করব আমি ঠিক বুঝতে পারছি না। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি কি ভাবছেন? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছি কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আরে হ্যাঁ রে শুভজিৎ, কোনো বছর আমাদের গ্রামে প্রচুর বৃষ্টি হওয়ার পর বাঁধ ভাঙেনি, কিন্তু এবছর দেখ, একদিন বৃষ্টি হতেই এবারে কেমন বাঁধ ভেঙে গেল। আর বাঁধের কত জল আমাদের গ্রামে এসে জড়ো হচ্ছে, তা থেকে কত মানুষজনের ঘর বাড়ি একদম জলের তলায় চলে গেছে। কেউ কেউ তো ঘরের চালের উপর বসে দিন কাটাচ্ছে, কিন্তু কিন্তু আমি সাধারণ মানুষের কোনো সাহায্য করতে পারছি না। কি করব সেটাও তো বুঝতে পারছি না। মোড়ল মশাই, আপনাকে একটা উপায় দেব। হ্যাঁ রে, বল, কি উপায় দিবি? যদি সেটা করে কাজ দেয় তাহলে আমি সেটাই করব। সাধারণ মানুষের জন্য, তাতে যত টাকা আমার খরচ হয় খরচ করব, তবু আমি একটা মানুষকে
গ্রামের মানুষগুলোকে এতটা অসহায়ভাবে মরতে দেব না। মোড়ল মশাই, আপনি তো বেশ কয়েক বছর আগে গ্রামের দক্ষিণ দিকে একটা বড় লজ তৈরি করেছিলেন। আমার মতে বলে আপনি যাদের যাদের মাটির বাড়ি আছে তাদেরকে সেখানে গিয়ে থাকতে বলুন, একটা আশ্রয় কেন্দ্র তৈরি করুন। তাহলে এই অসহায় মানুষগুলো আর জলে ডুবে মরবে না। এবং আপনি যদি সেখানে খাবার ব্যবস্থা করেন তাহলে তো আরও ভালো হয়। হ্যাঁ রে শুভজিৎ, তুই ঠিকই বলেছিস। তাহলে তুই গ্রামের লোকেদেরকে বলে দে, যাদের যাদের মাটির বাড়ি আছে তাদেরকে দক্ষিণ দিকে আমার তৈরি করা লজের মধ্যে গিয়ে থাকতে, আর সেখানেই 3 বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আমি এক্ষুনি গ্রামের লোকেদেরকে বলে দিচ্ছি। আর কালকে সকালের মধ্যে সমস্ত গরিব মানুষদেরকে আমি সেখানেই নিয়ে চলে যাব। কি গো গিন্নি, কি করা যায় বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমাদের তো কিছু একটা করে খেতে হবে, না হলে যে আমরা না খেতে পেয়ে মারা যাব। সে তো জানি আমরা না খেতে পেয়ে মারা যাব, কিন্তু কি যে করব আমিও তো জানি না। তাহলে কি মাকে ডাকবো? মাকে ডেকে কিছু একটা উপায় বের করবার চেষ্টা করব। আমাকে আর ডাকতে যেতে হবে না, আমি নিজে থেকেই চলে এসেছি। তা তোরা কিছু ভেবেছিস না কিছু ভাবিসনি যে এই বন্যার দিনে কি করবি? না গো মা, সেরকম তো কিছুই ভাবিনি। সেই জন্যই তো তোমার কাছে যাচ্ছিলাম, তোমাকে ডাকবার জন্য। আর দেখলাম যে তুমি চলে এলে। আমাদের কিছু একটা উপায় বের করে দাও না, যাতে আমরা বন্যার দিনেও কিছু করে অন্তত খেতে পারি। তুই বরং এক কাজ কর, গতকাল তুই সবজি বিক্রি করে যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলিস আজকে বিক্রি করার জন্য, সেগুলোকে তুই একটা নিজের হাতে ভাড়া তৈরি করে সেই সমস্ত সবজিগুলোকে নিয়ে প্রত্যেক জনের বাড়িতে বাড়িতে সবজি বিক্রি করতে যা। সেখানে তুই দ্বিগুণ দামেও সবজি বিক্রি করলে সমস্ত সবজি বিক্রি হয়ে যাবে, আর সেই টাকা দিয়ে তুই পাশের গ্রামেতে গিয়ে সবজি কিনবি আর এখানে এসে দ্বিগুণ দামে বিক্রি করবি। তাহলে এই বন্যার দিনেও তোর কিছু টাকা আয় হবে। হ্যাঁ গো মা, বুদ্ধিটা তো মন্দ নয়, একবার চেষ্টা করে দেখা যেতেই পারে। ঠিক আছে, আজ রাত তো অনেক হয়েছে, তুই বরং এবার শুয়ে পড়। কাল সকালে উঠে নতুন ভেলা তৈরি করে তুই সবজি বিক্রি করতে যাবি। যাই, নতুন ভেলা তৈরি করে ফেলেছি। এবার গ্রামেতে গিয়ে সমস্ত লোকের কাছে আমার এই সবজি বিক্রি করতে থাকি দ্বিগুণ দামে। তারপরে সমস্ত কিছু বিক্রি করবার পর বাড়ি চলে যাব। যাই, এবার তাড়াতাড়ি গ্রামের দিকে যাই। আসুন আসুন, আমার ভেলার কাছে আসুন, তাজা তাজা শাকসবজি নিয়ে যান, আসুন। আরে ও শুভেন্দু, আমার বাড়ির সামনে এসে দাঁড়া, কিছু সবজি কিনবো। তা দিব্যেন্দুদা, বলো কি সবজি নেবে? আমাকে একটা বড় দেখে কুমড়ো দে তো বাপ, আর কিছু পালং শাক দে। ভাবছি বন্যার দিনে খিচুড়ি খাবো। তা তা কুমড়ো ভাজাও খাবো তার সাথে আর কি, মানে। ঠিক আছে ঠিক আছে দিব্যেন্দুদা, তুমি একটিবার দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি। তা শুভেন্দু, তুই কিন্তু একটা ভালো কাজ করেছিস। এই বন্যার দিনে লোকে যে যার বাড়িতে গিয়ে বসে আছে, আর তুই কিনা সেখানে গ্রামে ঘুরে ঘুরে সমস্ত সবজিপত্র বিক্রি করছিস। তোকে দেখে আমার খুব ভালো লাগলো। লোকেরা ঘরে বসে আছে আর তুই এই বন্যার দিনেও টাকা ইনকাম করে যাচ্ছিস। হ্যাঁ, কি করব বলো দিব্যেন্দুদা, আমাদের তো এইটা করেই সংসার চলে। আমরা যদি এই কাজটা বন্ধ করে দিই তাহলে আমাদের পেট চলবে কিভাবে? সেই জন্যই অভাবে পড়ে আমাকে এই বন্যার দিনেও কাজ করতে যেতে হচ্ছে। তা কত টাকা হয়েছে রে শুভেন্দু আমার? তোমার এই 50 টাকা হয়েছে একটা কুমড়োর পালং শাকের। কি 50 টাকা? মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি? এই বন্যার সময় কেউ বাজার বসাতে পারিনি বলে তুই যা তা দাম নিবি নাকি? দেখলে তো দিব্যেন্দুদা, তুমি এইমাত্র বললে যে লোকেরা বাড়িতে বসে আছে, আমি বন্যার দিনেও কষ্ট করে তোমাদের বাড়িতে বাড়িতে সবজি বিক্রি করতে এসেছি। আর যদি 2 পয়সা বেশি নিই তাহলে তোমাদের রাগ। ঠিক আছে, তোমাকে সবজি নিতে হবে না, আমি চলে যাচ্ছি। আর রাগ করছিস কেন? ঠিক আছে, নে তোর 50 টাকা এনে। ঠিক আছে দিব্যেন্দুদা, আমি এখন আসছি। আবার অনেক জনের বাড়িতে যেতে হবে, তো গিয়ে সবজি বিক্রি করতে হবে। কি গো,
তুমি চলে এসেছো? তা আজকে তোমার সবজি বিক্রি কেমন হলো? এই গিন্নি, আজকে আমার প্রচুর লাভ হয়েছে। যেখানে আমি 20 টাকার কুমড়ো 20 টাকায় বিক্রি করতাম, আজকে সেখানে 40 টাকায় বিক্রি করেছি। এবং যেখানে শাক আমি বিক্রি করতাম 50 টাকা করে, এখন আমি 10 টাকা করে শাক বিক্রি করছি। তাতেই দেখছি লোকেরা প্রচুর পরিমাণে আমার থেকে সবজি কিনে নিচ্ছে এবং আমাকে প্রচুর লোক বলেও রেখেছে যে পরের দিন যেন আরো বেশি করে সবজি নিয়ে আসি। দেখলি তো বাবা, আমি তোকে বলেছিলাম যে সমস্ত সবজির দাম দ্বিগুণ করে বিক্রি করলেও তোর থেকে সমস্ত লোক সবজি কেনার জন্য লাইন লাগিয়ে দেবে। আর ঠিক তাই হলো। হ্যাঁ গো মা, তুমি যদি না থাকতে আজকে হয়তো আমরা প্রত্যেকজনের মতোই ঘরে বসে থাকতাম এবং না খেতে পেয়ে মারা যেতাম। ঠিক আছে ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। একসাথে সকলে মিলে খেতে বসবো। হ্যাঁ গো গিন্নি, তুমি খাবার বারো, আমি হাত মুখ ধুয়ে যাচ্ছি। কি গো, দুপুরে তো বিশ্রাম করার নাম নিয়ে প্রচুর বিশ্রাম করলে, এবার তো ঘুম থেকে ওঠো। বিকেল গড়িয়ে যে সন্ধে হতে চললো, উঠবে না নাকি? কি গো বৌমা, এখনো ঘুম থেকে ওঠেনি আমার ছেলে? না গো মা, সে কখন থেকে ডাকছি, এখনো যে ঘুম থেকে ওঠেনি। কই, দেখছি আমি। আরে বাবা ওঠ রে, বিকেল গড়িয়ে যে সন্ধে হতে চললো। আরে আরে কি বৌমা, আমার ছেলেটার গাটা এত গরম কেন? এ কি, আমার ছেলেটার যে জ্বর এসেছে মনে হচ্ছে। তার মানে নিশ্চয়ই আজকে জলে নেমে ভেলা তৈরি করছিল, আর সেই সময়তেই হয়তো তার শরীর খারাপ হয়েছে। এই সমস্ত কিছু আপনার জন্যই হয়েছে। আপনি যদি আপনার ছেলেকে না বলতেন ভেলা তৈরি করতে, তাহলে হয়তো এই রকম অবস্থা আপনার ছেলের আজকে হতো না। এই সমস্ত কিছুর জন্য আপনিই দায়ী। বৌমা, বৌমা তুমি অত চিন্তিত হইও না, আমি দেখছি কি করা যায়। আপনি এখন আর কি করবেন? এখন আপনার ছেলের শরীর খারাপ হয়েছে, এখন তো কোনো ডাক্তারের কাছে যেতে পারবেন না। এই বন্যার দিনে কোনো ডাক্তারও তো আসবে না। এখন আমরা কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। হে ওপরওয়ালা, তুমি দেখো উনি যেন ঠিক হয়ে যান। আরে বৌমা, তুমি এত কাঁদছো কেন? আমি তো আছি, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তুমি শুধু একবারটি চুপচাপ বসো তো, আমি একবার বাইরে থেকে ঘুরে আসছি। বৌমা, আমি চলে এসেছি ওষুধ নিয়ে। এবার শুধু ওষুধটা খাওয়ানোর পালা। এই যে চলে এসেছে। আমার স্বামীকে বিপদের মুখে ঠেলে দিয়ে এখন সান্ত্বনা দিতে এসেছে। কোথা থেকে পেয়েছেন আপনি ওষুধ? বৌমা, তুমি ওই রকম ভাবে বলো না। আমি আগেকার যুগের মানুষ। আমি ঘাস পাতা দিয়ে একটা ভেষজ ওষুধ বানিয়েছি। তুমি আমার ওপর বিশ্বাস করে একবার শুধু ওষুধটা খাওয়াতে দাও, তারপর কালকেই দেখবে আমার ছেলের শরীরে এক ফোঁটাও আর জ্বর থাকবে না। না না, আমি আমার স্বামীকে উল্টোপাল্টা ওষুধ খেতে দেব না। একেই আমার স্বামী জ্বরে ছটফট করছে, তার উপর আপনি আবার উল্টোপাল্টা কি সব খাওয়াবেন বলছেন। যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে? কিচ্ছু হবে না বৌমা, আমার তো ছেলে। এর আগেও আমার ছেলের এই রকম একবার হয়েছিল। তখন আমি আমার ছেলেকে এই ওষুধটাই খাইয়েছিলাম। একদিনের মধ্যেই তার শরীর থেকে সমস্ত জ্বর নিমেষের মধ্যে উধাও হয়ে যায়। ঠিক আছে, আপনি খাওয়ান। তবে এটা খেয়ে যদি ওর কিছু হয় তাহলে এর জন্য কিন্তু আপনিই দায়ী থাকবেন। কই গো বৌমা, তুমি একবার আমার ছেলেকে ডাকো ঘুম থেকে। দেখবে ও নিজে থেকেই ঘুম থেকে উঠে চলে এসেছে। ওই গো শুনছো, সকাল যে হয়ে গেছে, একবার ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসো। দেখো দেখো,
আমার ছেলে ঘুম থেকে উঠে নিজে নিজেই চলে এলো। তার শরীরে আর এক ফোঁটাও জ্বর নেই, সব উধাও হয়ে গেছে। আরে তাই তো মা, এ তো আপনার ছেলে আগের থেকেও আরো চাঙ্গা হয়ে গেছে। সত্যি মা, আপনার এই ভেষজ ওষুধ যার মধ্যে জাদু ছিল। আর আমাকে ক্ষমা করে দিন মা, আমি আপনাকে কালকে যা নয় তাই বলে দিয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিন। ও ঠিক আছে মা, আমি অত কিছু মনে করিনি। তুমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। এর চেয়ে বেশি আমি আর কিছু চাই না। এ কি, এ আমি কি দেখছি? আমি যে নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না যে শাশুড়ি আর বৌমা কথা বলছে এবং তারা হাসাহাসি করছে। এ কেন রে, আমরা কি শুধু ঝগড়াই করি নাকি? আমরা কি শাশুড়ি বৌমা মিলে একটু আনন্দ করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পারবে না কেন, নিশ্চয়ই পারবে। আর সত্যি শাশুড়ি এবং বৌমার এই বন্যার দিনের সংসার দেখে আমি খুবই খুশি হয়েছি।